নির্দিষ্ট 10 থেকে 12টি প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের সম্পদ লুণ্ঠন করেছে। তাই তাদের সম্পদ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে আনার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফারসুদ্দিন। মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান PRI এর এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচিত সরকার ছাড়া ব্যবসা বাণিজ্যে গতি আসবে না বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। রপ্তানিয়ায় টেকসই রেমিটেন্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় অর্থনীতিতে কিছুটা গতি এসেছে। সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কমলেও বিনিয়োগ এবং কর্মসংস্থান পিছিয়ে রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান PRI আয়োজিত এক আলোচনায় উঠে আসে রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের আস্থা ও প্রাতিষ্ঠানিক বাধা বিপত্তির কারণে অর্থনৈতিক গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সুশাসন ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। বিজনেস ক্লাইমেটকে স্টেবিলিটি আনতে চান, আপনাকে অবশ্যই একটা নির্বাচিত সরকারকে আপনাকে আনতে হবে। ফান্ডামেন্টাল যেটা দরকার সেটা হলো গুড ম্যাক্রো এনভায়রনমেন্ট। এখন এই ম্যাক্রো যদি ঠিক না থাকে, অন্য জিনিসগুলো কিন্তু চলবে না। নাইদার বিজনেস নর ইওর পাবলিক এক্সপেন্ডিচার কোনোটাই কিন্তু চলবে না। আলোচনায় বিগত সরকারের সময় লাগামহীন অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসুদ্দিন বলেন, পাচারের সঙ্গে নির্দিষ্ট কিছু কোম্পানি জড়িত, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুণ্ঠন করেছে। পলিটিক্যাল পাওয়ার এন্ড অর্থনৈতিক পাওয়ার তাদের স্বার্থ যখন এক হয়ে যায় তখন এইভাবে হয়। কিন্তু এই জন্য বললাম যে 10, 12, 15টা ওয়ার্স্ট গ্রুপ, ওয়ার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি। তাদেরকে শাস্তি দিন। গণহারে ব্যাংক হিসাব জব্দ করে কোনো সমাধানে আসা যাবে না বলে মনে করেন তিনি। এতে ব্যাংকের উপর আস্থা আরো কমবে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব বেশি ভালো কাজ নয়। ব্যাংকিং সিস্টেমের উপর যদি আপনার আস্থা রাখতে হয় তাহলে এটা খুব খুব বিবেচনা করে খরচ করতে হবে। এটা ব্যাংকের প্রতি যে কনফিডেন্স এটা ইরোডেড হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জরুরি জানিয়ে আলোচকরা বলেন, এটি শুধু কাগজে কলমে নয়, নেতৃত্বের সততার উপরও নির্ভরশীল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ানুর রহমান। রিজওয়ানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, বিনিয়োগে কিন্তু বেশ কয়েক বছর ধরেই ভাটা রয়েছে এবং গত বছর এবং এখন পর্যন্ত কিন্তু এই ভাটা আরো বেড়েছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি কমার কারণে কি এই বিনিয়োগে ভাটা বলে আপনি মনে করেন? মূলধনী যন্ত্রপাতি আসলে আপনি যদি বিগত সময় দেখেন, এটা অর্থ পাচারের জন্য একটা খুব সহজ উপায় ছিল। নতুন বিনিয়োগকারী বা পুরনো বিনিয়োগকারীরা যেটা করতো, আপনার ওই ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট দেখিয়ে ওই দাম বৃদ্ধি করে ওভার ইনভয়েস করে টাকা পয়সা বিদেশে পাচার করে ফেলত। এটা একদিক দিয়ে তো এটা কমে গেছে। কমার্শিয়াল মানে লন্ডারিংটা ডেফিনেটলি কমেছে, যার কারণে আপনি এখানে এই ফিগারটা দেখছেন যে মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে। বাট সেটা কিন্তু আপনার অ্যাজাম্পশনের মাপকাঠি হতে পারে না। মাপকাঠি হতে হবে আপনার ব্যবসা বান্ধব বা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখে। এই মুহূর্তে আপনি যদি 10 মাস আগে বা 1 বছর, এক্স্যাক্টলি 1 বছর আগের কথা চিন্তা করেন, তখন যেরকম ভয়াবহ পরিস্থিতি ছিল সেরকম এখন নেই, অবশ্যই নেই। কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট আস্থা কি ফিরে এসছে ব্যবসায়ীদের? সেটা পুরোপুরি ফিরে আসেনি। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যেটা সবসময় আপনি যতই রিফর্মস করেন না যাই করেন, ওই বিদেশিদের কিন্তু মাইন্ডসেট একটাই, যে আপনি যদি একটা ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে থাকেন বা একটা পিপলস রিপাবলিক হয়ে থাকেন, সেখানে আপনাকে পিপলস রিপ্রেজেন্টেশনটাকে থাকতে হবে। পিপলস রিপ্রেজেন্টেশন বলতে নির্বাচিত একটা সরকার, তারা কিন্তু এক বাক্যে এটাই বুঝে। বিভিন্ন আমরা যেরকম বিভিন্ন টার্ম মানে ইউজ করি, এইটা আসলে আলটিমেটলি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আপনি বিদেশি বিনিয়োগের কোনো আকর্ষণ আপনি করতে পারবেন না। আপনি যতই দেশ বিদেশে ঘুরে দেশের প্রচার করেন, দেশের মধ্যে কনফারেন্স করেন, আলটিমেটলি আপনার একটা পলিটিক্যাল স্টেবিলিটি হচ্ছে আপনার বিদেশি বিনিয়োগের জন্য প্রধান মাপকাঠি। এইটা এখনো আমাদের সেই আস্থাটা পুরোপুরি ফিরে আসেনি। এটা আমি আশা করছি, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে, তাহলে ডেফিনেটলি মানুষের কনফিডেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং আপনি জানেন যে নির্বাচনের আগে সবসময় কিন্তু একটা অস্থিতিশীলতা থাকে, যেটা আপনার ওই মানে দলীয়, নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার হোক, যে কোনো সময় যে নির্বাচনগুলো হয়েছিল তার আগে 2-3 মাসে সেখানে অনেক সহিংসতা হয়, রাজনীতির সাথে অনেক সহিংসতা জড়িত।
তার কারণে তখন কিন্তু আরেকটা ধাপ আপনি দেখবেন যে এটা একটু নেমে গেছে। বাট এরপরে যখন নির্বাচিত সরকার আসবে এবং তারা যদি মানে ইলেকটেড ভাবে যদি তাদের কাজকর্মগুলো দৈনন্দিন কাজকর্মে চলে যান, তখন অটোমেটিক্যালি বিজনেস ক্লাইমেটে একটা কনফিডেন্স আসবে। সেটা যদি নতুন যে সরকার গঠন হবে, যেই দল ক্ষমতায় আসবে, তারা যদি সেইভাবে তাদের ল অ্যান্ড অর্ডারটাকে এনশিওর করতে পারে, তারা যদি ল অ্যান্ড অর্ডার এনশিওর না করতে পারে, তাহলে আজকে বর্তমানে যে অবস্থা আছে আর বিগত সময় যে অবস্থা ছিল সেটাই রয়ে যাবে আমাদের। রিজওয়ানুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে বারে বারে বলা হচ্ছে নির্বাচিত সরকার দেশে আসলে হয়তো ব্যবসা বাণিজ্যে গতি আসবে, সেক্ষেত্রে আপনিও যেমনটা বলছিলেন আসলে সরকারের উপরে নির্ভর করবে কতটা তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে পারবে সেই বিষয়টি। তো বিদেশি বিনিয়োগ সেক্ষেত্রে কতটা আসবে বলে আপনি আশা করেন, যেহেতু সব ক্ষেত্রেই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটি বিষয় থাকে? অবশ্যই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিষয় থাকে, বাট আমি কিন্তু যখন বলেছি যে নির্বাচিত সরকার হলে, তার মানে এই না যে কালকে নির্বাচন হলে পরশুদিন থেকে বিদেশি বিনিয়োগ আসা শুরু করবে, সেটা আমি কিন্তু বলছি না। আপনি নির্বাচিত সরকার আসলে সেই সরকারকেও তো একটু দেখবে বিদেশি বিনিয়োগকারীরা বা আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা, যারা তাদের চলমান বিনিয়োগ তো বজিয়ে রেখেছে। এখন যেসব বিনিয়োগ হচ্ছে এটা কিন্তু ইন্ট্রা কোম্পানি লোনের মাধ্যমে নতুন বিনিয়োগ হচ্ছে, নতুন কোন কারখানা ওইভাবে তৈরি হচ্ছে, মানে সেটা হলেও সেটা আকর্ষণীয় মূল্যে না। এরপরে আপনার এই নতুন যে সরকার আসবে তাদের স্থিতিশীলতা দেখবে, তারা কি ধরনের নীতি সহায়তা দিবে বিদেশি বিনিয়োগকারীদেরকে। অতীতে তো আমরা অনেক ধরনের প্রমিসেস করেছিলাম, সেই প্রমিস আমরা রাখতে পারিনি। কিছু কিছু ব্যবসায়ীরা বাংলাদেশে এসছে, তারা ব্যবসা যে বিদেশি বিনিয়োগ যে আসেনি সেটা বলছি না আমি, বাট অনেকেই কিন্তু নীতির অভাবে, গভর্নমেন্টের সাপোর্টের অভাবে তারা চলে গেছে পার্শ্ববর্তী এলাকায়, অনেকে চলে গেছে ভিয়েতনামে, কেউ কম্বোডিয়া, লাওস, বিভিন্ন জায়গায় তারা চলে গেছে। আমরা বলছি, আমরা অতীতে শুনেছি আমাদের 100 ইকোনমিক জোন হবে। ভাই, আমার তো 100 ইকোনমিক জোন দরকার নাই, আপনি আমাকে 2টা করেন না, আগে 2টা করে সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন, গ্যাস দেন। এবং একটা জিনিস মনে রাখবেন, যতই আপনি পলিসি করেন না কেন, স্থানীয় বিনিয়োগকে শক্তিশালী না করে বিদেশি বিনিয়োগ আপনি কোনোদিনই আকর্ষিত করতে পারবেন না। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ফরেন ইনভেস্টর যখন বাংলাদেশে আসবে, তারা কিন্তু স্থানীয় বিনিয়োগকারীদের সাথে কথা বলে, তারা তাদের পালসটা চেক করে, তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের বাজার কেমন, আমাদের স্থানীয় বাজারটা কত উন্নত হয়েছে, আমরা কি এখানে এসে প্রোডাক্ট, একটা বিদেশি বিনিয়োগকারী কি করে, তারা আসে বাংলাদেশে এসে তারা এখানে পণ্য তৈরি করে হয় এই বাজারে বিক্রি করবে, নাহলে এখান থেকে রপ্তানিমুখী সুবিধাগুলো নিয়ে বিদেশে রপ্তানি করবে। এই সবগুলোই কিন্তু মানে ইন্টার রিলেটেড থাকে। এখানে একটা পলিটিক্যাল স্টেবিলিটি হচ্ছে প্রধান মাপকাঠি। পলিটিক্যাল স্টেবিলিটি যদি না থাকবে, বিজনেস ক্লাইমেটটা কোনোদিন স্টেবল হবে না। বর্তমান সরকার আলোচনা শুরুতে বলেছিলেন মূলধনী যন্ত্রপাতির আড়ালে কিন্তু অর্থ পাচার হয়েছে, এবং আজকের অনুষ্ঠানেও ফরাসউদ্দিন আহমেদ বলেছেন কিছু সম্পদ লুণ্ঠনকারীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তুলনা করেছেন। লুণ্ঠিত এই টাকা কিভাবে উদ্ধার করা সম্ভব বলে আপনি মনে করেন? লুণ্ঠিত টাকা উদ্ধার পরে করেন, যেটা বর্তমানে চলছে সেটা বন্ধ করেন আগে। এখন কি বাংলাদেশে অর্থ পাচার হচ্ছে না? এটা কি বললে কেউ বিশ্বাস করবে? এখনো অর্থ পাচার হচ্ছে। যারা বাংলাদেশ থেকে চলে গেছেন, তারা যে আপনার অর্থ পাচার করেছেন, তা সবাই কি ওই 5ই আগস্টে হাতে করে নিয়ে চলে গেছেন নাকি? তারা এখন অর্থ পাচার করছে না, বিভিন্ন ভাবে করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সম্পদ বিক্রি হচ্ছে, মালিকানা হাত বদল হয়ে যাচ্ছে, সেখানে অর্থ। আপনি আগে কি হয়েছে, আমাদের প্রবলেম কি, আমরা পিছনের সমস্যা নিয়ে পড়ে থাকি। আগে সমস্যাটাকে স্টপ করেন, পিছনেরটা পরে যাব। এখনো কিন্তু আমাদের লিকেজ হচ্ছে, আমাদের এই ব্যাংকের থেকে লুটপাট হচ্ছে, এখনো একদমই যে হচ্ছে না সেটা তো বললে হবে না। আমার কথা হচ্ছে বর্তমানে সিচুয়েশনটাকে থামাতে হবে। আপনার কি করে থামাবেন আপনি? আপনি বর্তমানে যে এই এলসির যে এত প্রেশার দিল বাংলাদেশ ব্যাংক, কেন দিয়েছে? এলসির মাধ্যমেই তো প্রধান কমার্শিয়াল লন্ডারিং গুলো হয়। তখন দেখা যায় যে প্রকৃত ব্যবসায়ী যে জেনুইন এলসি করবে, সেও এলসি করতে পারছে না, যেখানে আমরা ভিক্টিমাইজড হয়ে যাচ্ছি ইন দ্য সেন্স যে আমরা আমাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনা করতে পারছি না। রিজওয়ানুর রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশ থেকে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, অনেক দেশে অবৈধ সম্পদ ফ্রিজ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কর সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আওয়ামী লীগের সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়। গঠন করা হয় টাস্ক ফোর্সও। সরকারের 13 মাস শেষ হলেও এখন পর্যন্ত ফেরত আসেনি কোনো টাকা। এবার দেশ থেকে পাচার হয়ে যাওয়া সেই অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে,
তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কোথাও এগোচ্ছে, হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। উপদেষ্টা জানান, পরিস্থিতি বিবেচনায় থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন আইদার আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড অথবা ভিয়েতনাম, তিনটা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনি টেন্ডার উপদেষ্টা দাবি করেন, বাজার ব্যবস্থা কিছুটা স্থিতিশীল, ব্যবসায়ীদের কারণে সরকারের চাহিদা অনুযায়ী সবকিছু হয়নি বলে মন্তব্য করেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি 5% বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার সংস্থার হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়। সংস্থাটি বলছে, রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি, এই 4 কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক প্রবৃদ্ধিতে। গেল অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 3.97%, যা গত 2 দশকে সর্বনিম্ন। বিনিয়োগও এখনও 1 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় আশার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হবে 4%, যা অর্থ বছর শেষে 5% বৃদ্ধি পাবে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে উঠে এসেছে, দেশের পোশাক রপ্তানি এখনো স্থিতিশীল রয়েছে, তবুও প্রবৃদ্ধিতে ধীর গতির মূল কারণ রাজনৈতিক পট পরিবর্তন। এডিবির মতে, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এডিবি বলছে, কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে, তবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শিল্প খাতে প্রবৃদ্ধির গতি টেনে ধরবে। এডিবি আরও বলছে, চলতি অর্থ বছরে ভোগ্য ব্যয় বাড়বে। এছাড়া আসন্ন নির্বাচন সংক্রান্ত নানা ধরনের খরচের কারণেও ব্যয় বাড়বে। তৈরি পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও শিল্প খাতে শ্রমিক অস্থিরতা, ঘন ঘন বন্যা এবং মূল্যস্ফীতির কারণে দেশের অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে। এসবের প্রভাব পড়েছে সামগ্রিক প্রবৃদ্ধিতে। এডিবির আশঙ্কা, দেশে মূল্যস্ফীতি চলতি অর্থ বছরে 10% পর্যন্ত হতে পারে। পাইকারি বাজারে কম প্রতিযোগিতা, বাজার তথ্যের অভাব, সরবরাহ সমস্যা এবং টাকার দুর্বলতাই এর কারণ বলছে সংস্থাটি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজা উপলক্ষে 1 ও 2 অক্টোবর সরকারি ছুটির দিন কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে 1 ও 2 অক্টোবর সরকারি ছুটির দিনে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলবে। এর আগে দুর্গাপূজা উপলক্ষে 29 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত দেশের বেশিরভাগ বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ। এনবিআরের বিজ্ঞপ্তির ফলে এবার এই 2 দিন আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকবে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। 1 অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। 2 অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে 4 দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে 5 অক্টোবর রবিবার থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। টানা বন্ধের সময় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রয়োজনে কিছু জায়গায় আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, টানা বন্ধের সময় মানুষ যাতে আর্থিক লেনদেন সঠিকভাবে করতে পারে সেজন্য ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত অর্থ রাখার পাশাপাশি নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংক যেহেতু 4 দিন বন্ধ থাকবে, অতএব এটিএম বুথ বা সিআরএম বুথ যেগুলো আছে সেগুলোতে যাতে পর্যাপ্ত অর্থ থাকে, গ্রাহকদের যাতে এক বুথ থেকে হতাশ হয়ে আরেক বুথে, আবার হতাশ হয়ে আরেক বুথে এরকম দিক বিদিক ছোটাছুটি করতে না হয়, তারা যাতে পর্যাপ্ত অর্থ পায় এবং তাদের যে নিরাপত্তা ইস্যু, এটা নির্দেশনা দেওয়া হোক বা না হোক, তার নিজস্ব স্বার্থেই ব্যাংকগুলো তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করে।
শেয়ার বাজারে খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের 2 শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএস এর প্রধান সূচক বেড়েছে 26 পয়েন্ট, শেয়ার দর বেড়েছে 52 ভাগের বেশি কোম্পানির। আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে কিছুটা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 44.92 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরু থেকে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে 34 পয়েন্টের বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5415 পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 696 কোটি 80 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 97 কোটি 46 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 397টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 260টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 130টি এবং অপরিবর্তিত 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সোনালী পেপার, দ্বিতীয় সামিট অ্যালায়েন্স, তৃতীয় অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দরভিত্তির তালিকায় প্রথম সোশ্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ ল্যাম্পস দ্বিতীয়, তৃতীয় এবি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 44.92 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,079 পয়েন্টে। লেনদেন 16 কোটি 19 হাজার টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে কক্সবাজারে ভিড় করেছে হাজার হাজার পর্যটক। টানা কয়েকদিনের ছুটি শুরুর আগেই মঙ্গলবার সকাল থেকে সৈকতে ভিড় দেখা গেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন হোটেলের সব কক্ষ বুকিং হয়ে গেছে। এবছর রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনুকূলে থাকায় হাজার কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠে থাকবে ট্যুরিস্ট ও জেলা পুলিশের একাধিক টিম, র্যাব ও সেনাবাহিনী। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ফের রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। রাতের পর সকালেও বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। সকালে নগরীর শিরোইলের ঢাকা বাস কাউন্টারগুলো খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। এতে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ঢাকা বাস টার্মিনালের অন্যান্য কাউন্টারগুলোও বন্ধ করে দেন মালিকরা। গাড়ির মালিকরা বলছেন এই অবস্থায় প্রতিদিন অন্তত 4 থেকে 6 হাজার যাত্রী ঢাকায় যাতায়াতে সমস্যায় পড়ছেন, আর লোকসান হচ্ছে অন্তত 24 লাখ টাকা। এদিকে আংশিক দাবি মেনে মালিকরা বাস চলাচলের ঘোষণা দিলে তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় শ্রমিকরা। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় ক্রেতা প্রতিষ্ঠান H&M গত 9 মাসে বিশ্বব্যাপী 135টি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দিয়েছে। পর্যাপ্ত লাভজনক না হওয়ায় এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। সুইডিশ এই ব্র্যান্ডটির 9 মান্থ রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির 4118টি বিক্রয় কেন্দ্র রয়েছে। তবে প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়াতে এবং খরচ ও সম্পদ ব্যবস্থাপককে আরও দক্ষ করতেই বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে দেশের পোশাক রপ্তানিকারকরা বলছেন যেহেতু তৈরি পোশাক রপ্তানির 2 থেকে 7% ক্রয় করে H&M। এছাড়া দেশের অন্তত 250 পোশাক কারখানা নিয়মিতভাবে প্রতিষ্ঠানটিকে পণ্য সরবরাহ করে থাকে। ফলে বিক্রয় কেন্দ্র বন্ধের প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিষ্ঠানগুলোর উপর পড়তে পারে। এদিকে বাংলাদেশের পোশাকের অন্যতম আরেক ক্রেতা ইন্ডিটেক্স 1 বছরে 119টি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 122 টাকা 40 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 169 টাকা 41 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে 147 টাকা 81 পয়সায়।
ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হচ্ছে 32 টাকা 80 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিক্রি হয়েছে 33 টাকা 49 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 402 টাকা 88 পয়সায় এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 29 টাকা 19 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদ।